সরকারি পর্যায়ে নবজাতকের চিকিৎসা সেবা অপ্রতুল, বেসরকারিতে ব্যবস্থা থাকলেও তা রাজধানী কেন্দ্রিক এবং ব্যয়বহুল। লাইফ সাপোর্ট ছিল ওই জায়গায় 4-5 দিন ছিলাম, অনেক কষ্টে ওই জায়গায় 4-5 দিন এরকম আইছে 50,000 57,000, এখন পার ডে আসতেছে 20 থেকে 30,000। সবগুলো বেডই অকুপাইড থাকে সবসময় এবং কোনো কোনো বেডে দুজনকেও রাখা হয়, এবং কিছু কিছু পেশেন্টকে ফিরিয়েও দিতে হয়। লোকবলের অভাবে ব্যবস্থা নিতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনই কাজ করতেছে, কিন্তু চাহিদার তুলনায় আমাদের সার্ভিস এত নগণ্য যে খুঁজে পাওয়া যায় না। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আমি এসএম ইকবাল এবং আমি তাহিয়া রুবাইয়া তপলা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গোটা মুসলিম বিশ্বের সাথে মিল রেখে একই দিনে ঈদ ও রোজা পালনে 31 বছরেও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বাংলাদেশ। আরও আলোচনার কথা বলছে ইসলামিক ফাউন্ডেশন। জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর গাবতলীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। 4 থেকে 5 জন জঙ্গি আছে বলে ধারণা। বাড়ির চারপাশের 500 গজ পর্যন্ত 144 ধারা জারি। পোশাক শিল্পে চলছে কারখানা সংস্কার কাজ, বাড়ছে পণ্যের উৎপাদন ব্যয়। আসছে বাজেটে উৎসে কর বন্ধ সহ কর্পোরেট কর 10% করার দাবি। বরিশালে গরমের শুরুতে এই দিনে 7 থেকে 8 বার লোডশেডিং, বিপর্যস্ত নগরজীবন। রমজানে সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস সংশ্লিষ্টদের। এবং রাজবাড়ীতে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, 13 ঘন্টাও স্বাভাবিক হয়নি এ রুটের ট্রেন চলাচল। একদিকে সরকারি পর্যায়ে প্রয়োজনের তুলনায় এনআইসিইউ এর সংখ্যা অনেক অপ্রতুল, অন্যদিকে বেসরকারি হাসপাতালে ইচ্ছে মতো বিল আদায়। নবজাতককে বাঁচাতে শেষ পর্যন্ত মোটা অঙ্কের অর্থ খরচ করতে বাধ্য হন বাবা মা। তবে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এসব হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যে লোকবলের প্রয়োজন তাও নেই স্বাস্থ্য অধিদপ্তরের। রাজধানীতে সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র বা এনআইসিইউর কোনো খরচ না নেওয়া হলেও স্বায়ত্তশাসিত হাসপাতালগুলোতে খরচ 2 থেকে 5,000 টাকা প্রতিদিন। কিন্তু এ স্বল্প মূল্যে সেবা নিতে যে পরিমাণ এনআইসিইউ থাকা প্রয়োজন তা নেই, বরং যা আছে তা অনেকটা রাজধানী কেন্দ্রিক এবং সেখানেও হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। এনআইসিইউতে 35টা বেড আছে, সবগুলো বেডই অকুপাইড থাকে সবসময় এবং কোনো কোনো বেডে দুজনকেও রাখা হয়, এবং কিছু কিছু পেশেন্টকে ফিরিয়েও দিতে হয়। এখানে 8টা বাচ্চা আমরা শিখি, কিন্তু 8টা বাচ্চা সবসময় থাকে এবং আরও 8টা থেকে 10টা বাচ্চা সিরিয়াল থাকে। তাদের কাউকে কাউকে আমরা নিতে পারি, কারণ একটা বাচ্চা ভর্তি হলে তো ধরেন 10-15 দিন লাগে তাকে ভালো, তবে অ্যাভারেজ। সরকারি হাসপাতালের এনআইসিইউর ঘাটতি অনেকটাই কমাতে পারত বেসরকারি হাসপাতালগুলো, কিন্তু সেখানে বাধা ইচ্ছে মাফিক বিল। লাইফ সাপোর্ট ছিল ওই জায়গায় 4-5 দিন ছিলাম, অনেক কষ্টে ওই জায়গায়। প্রাইভেটে প্রায় 3-4 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। 4-5 দিন এরকম আইছে 50,000 57,000, এখন পার ডে আসতেছে 20 থেকে 30,000। বেসরকারি হাসপাতালগুলোতে দেখা যায় এনআইসিইউতে কোনো হাসপাতালে বেড ভাড়া 3,000, কোথাও 9,000। ইনকিউবেটর সাপোর্ট হাসপাতাল ভেদে 600 থেকে 6,000 পর্যন্ত। লাইফ সাপোর্টে খরচ প্রতিদিন 8 থেকে 10,000 টাকা। বেসরকারি হাসপাতাল ভেদে এনআইসিইউ সাপোর্টের জন্য প্রতিদিন অন্তত খরচ 12 থেকে 50,000 পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ইচ্ছে মাফিক বিল দেয়া অনৈতিক, তবে এসব হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যে জনবল প্রয়োজন তা নেই অধিদপ্তরের। সারা বাংলাদেশ সামলানোর জন্য 2 জন ডিডি, 4 জন এডি, 3 জন মেডিকেল অফিসার, এই হলো আমার টোটাল জনবল। প্রতিদিনই কাজ করতেছে, কিন্তু চাহিদার তুলনায় আমাদের সার্ভিস এত নগণ্য যে খুঁজে পাওয়া যায় না। তবে ভবিষ্যতের সমস্যা সমাধানে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র বাড়ানো ছাড়াও গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় সেবা নিশ্চিত ও নবজাতকদের ঝুঁকিমুক্তভাবে জন্ম নেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
গোটা মুসলিম বিশ্বে একই দিনে ঈদ ও রোজা পালনে ওআইসির দেয়া প্রস্তাবের ব্যাপারে গত 31 বছরেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। ওআইসির ফিকহ একাডেমির বাংলাদেশি প্রতিনিধির মতে সদিচ্ছার অভাব ও চাঁদ দেখা কমিটিতে ইসলামী বোদ্ধা না থাকার কারণেই সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না ইসলামিক ফাউন্ডেশন। তবে অপরপক্ষের ওলামারা বলছেন কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছে কিছু আলেম ওলামা। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় এবারও বাংলাদেশের স্থানীয়ভাবে চাঁদ দেখে রোজা ও ঈদ পালন করা হবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। বিশ্বের যে কোনো দেশের আকাশে চাঁদ দেখা গেলে তার উপর ভিত্তি করেই একই তারিখে রোজা ও ঈদ পালন করতে ওআইসির প্রস্তাবের অনুসরণের জন্য বেশ কয়েক বছর ধরেই দাবি জানিয়ে আসছিলেন দেশের একটি মাযহাবের আলেম ওলামারা। এ নিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে এবছর 19শে জানুয়ারি ও 2রা ফেব্রুয়ারি বিভিন্ন মতবাদের আলেম ওলামাদের সাথে 2 দফা বৈঠকে বসেন ইসলামিক ফাউন্ডেশন। নানা তর্ক বিতর্কে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সেসব বৈঠক। একই দিন ঈদ ও রোজা পালনের সমর্থক আলেমদের দাবি, কোরআন হাদিসে নতুন চাঁদ দেখার হুকুম থাকলেও তা কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। আর অন্য পক্ষ বলছেন চাঁদ কক্ষপথে ঘুরে গতি নির্ধারণ করে, তাই বিশ্বজুড়ে একই তারিখে ঈদ ও রোজা হওয়ার কোনো যৌক্তিকতা নেই। কোরআনে আছে যে ওরা তোমাকে নবচন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করে, বলো এগুলো সময়ের সূচনাকারী, সময়ের বিগিনিং। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে সুমু, তোমরা শান্তিকে রোজা রাখে, তোমরা হলো সম্বোধনটা অ্যাড্রেসটা একবারে ব্যাপক সারা মুসলিম বিশ্বের জন্য। সেখানে কিন্তু দেখা, সচক্ষে দেখা বলছে, তুমি চাঁদ দেখবা, চাঁদ অমুক জায়গায় খোঁজ করিয়া আনতে হবে বিশ্বের আরেক জায়গা থেকে, এটা কিন্তু কোনো জায়গায় আছে বলে আমার জানা নেই। পৃথিবী আমাদের একটা, চাঁদ আমাদের একটা। কোনো একটা জায়গায় চাঁদ যদি উঠে গেল তাহলে তো মাস শুরু হয়ে গেল। সূর্যের ছায়া দেখে আমরা নামাজ পড়ি না, আমরা তো ঘড়ি দেখে নামাজ পড়ি। আমরা তো বলি 1 মিনিট পরে ইফতার হচ্ছে, সেই মিনিটটা তো হচ্ছে সায়েন্টিফিক বেসিস। তো আমরা কেন এটা নেব না? চাঁদ তো একটাই, কিন্তু চাঁদের যে উদয়স্থল এবং অস্তস্থল এটা কি এক কক্ষপথে ঘুরতেছে, এটা যদি মেনে না নেন তাহলে তো সূর্য সে তো একেবারে স্ট্যাগন্যান্ট হয়ে থাকে। একই তারিখে ঈদ ও রোজা পালন না করে সরকার ওআইসির প্রস্তাব উপেক্ষা করার পাশাপাশি তাদের অজ্ঞতার পরিচয় দিচ্ছে বলে দাবি ইমতের পক্ষের আলেম ওলামাদের। তবে চাঁদ দেখে ঈদ ও রোজা পালনকারী ওলামাদের দাবি ওআইসির নির্দেশনার ভুল ব্যাখ্যা দিচ্ছে একটি পক্ষ। চাঁদ দেখা কমিটির মধ্যে ওই ধরনের কোনো আলেম রাখা হয় না যারা চাঁদ দেখার কমিটিকে বুঝাতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু নির্দেশ দেন চাঁদ দেখা কমিটিকে যে তোমরা দেশের মধ্যে চাঁদের কথা বলো না, তোমরা কোন জায়গায় আশেপাশে কোথায় চাঁদ দেখা গেছে সেটা বলো। মুষ্টিমেয়র জন্য সংখ্যাগরিষ্ঠ লোকের উপরে আঘাত করলেও তো এটা মানবে না কেউ। কোরআন হাদিসের ব্যাখ্যা যদি আমি উল্টা করতে যাই, সে দায় দায়িত্ব কে নিবে? যে ব্যাখ্যা দিবেন তারই নিতে হবে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বলছে 1400 বছরের নিয়ম ভেঙে নতুন কিছু করতে হলে তা কোরআন হাদিসের আলোকে আরো বিস্তারিত আলোচনা ছাড়া সম্ভব নয়। পরিস্থিতি যা দেখতেছি বুঝতেছি এই রোজা বা এই ঈদে এর কোনো ফলাফল পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা খুবই কম। জোর করে কারোরে বাধ্যবাধকতার মতে আনার কোনো চেষ্টা করা সমীচীন বলে আমি মনে করি না। ভারতীয় উপমহাদেশ ছাড়া এই মুহূর্তে বিশ্বের সব মুসলিম দেশ একই তারিখে রোজা ও ঈদ পালন করছে বলে জানিয়েছে ওআইসির বাংলাদেশি প্রতিনিধি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর গাবতলীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। তাদের ধারণা বাড়িটিতে বিপুল পরিমাণ গোলাবারুদ সহ 4 থেকে 5 জন জঙ্গি রয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির কেয়ারটেকারকে। র্যাব জানায় সিলেটের আতিয়া মহলে অভিযানের পর থেকেই বিভিন্নভাবে জঙ্গিদের আস্তানার খোঁজ করছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় দেশের বিভিন্ন প্রান্তে অভিযানও চালায় তারা। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য অনুযায়ী বিকেলে নরসিংদীর গাবতলী এলাকার নির্মাণাধীন ওই বাড়িতে জঙ্গিরা আত্মগোপন করে আছে এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ ও র্যাব। স্থানীয়রা জানায় এ বাড়িটি প্রবাসী মঈনুদ্দিনের এবং একতলা ভবনের 2টি ফ্ল্যাটই ভাড়া দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ফ্ল্যাটে জঙ্গিদের অবস্থান বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। এদিকে নিরাপত্তার জন্য বাড়িটির চারপাশের 500 গজ পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। সরে যেতে বলা হয়েছে এলাকার বাসিন্দাদের।
গোয়েন্দা তথ্য অনুযায়ী যে এখানে তারা অবস্থান করছে এবং তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক কিন্তু আছে। সেক্ষেত্রেই আজকে এখানে 4টার দিকে আমাদের র্যাব 11 অভিযানিক দল এখানে কর্ডন করে রাখে। এখন আপাতত এই অবস্থায় আছে এবং আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদেরকে আত্মসমর্পণের জন্য অনুরোধ করব। ভিতরে আমাদের ধারণা এখানে 4-5 জনের মতন অবস্থান করছে। আসলে এখন এটাই তথ্য সর্বশেষ। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। অপলা, আপনি এর আগে আমি জানিয়েছিলাম যে সকাল 9টা থেকে অভিযান শুরু করবে বলে র্যাবের যে কর্মকর্তা তারা আমাদেরকে জানিয়েছিলেন। তো এখনো 9টা বাজতে 1 ঘন্টা সময় বাকি রয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে যে এই গতকাল বিকাল 4টা থেকে ঘিরে রাখার পর থেকে যে পরিস্থিতি ছিল সে একই রকম পরিস্থিতি এখনো পর্যন্ত রয়েছে। অর্থাৎ র্যাব সদস্যরা যে বাড়িটিকে গতকাল বিকাল 4টার সময় ঘেরাও করেছেন সে বাড়িটি এখনো ঘেরাও করা অবস্থাতেই রয়েছে এবং এখানে র্যাবের সঙ্গে সকালবেলা আমরা যেটি দেখেছি পুলিশের সদস্যরা যোগ দিয়েছেন। তো পুলিশ সদস্যরা মূলত অভিযান পরিচালনার সঙ্গে যুক্ত নন, তারা হচ্ছে যে 144 ধারা দেওয়া হয়েছে এই এলাকায়, সে 144 ধারার সীমানা যেখানে শেষ হয়েছে 500 গজ, সেই সীমানার কাছে তারা অবস্থান করছেন এবং ভিতরে জঙ্গি আস্তানা যেখানে রয়েছে সেখানে শুধুমাত্র র্যাব সদস্যরা অবস্থান করছেন। এবং এখানে একটা বিষয় আপনাকে একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে র্যাবের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে এই বাড়ির ভেতরে 4 থেকে 5 জন জঙ্গি অবস্থান করছে, এমনটি ছিল র্যাবের দাবি। তো গতকাল রাত থেকে আমরা দেখেছি বেশ কয়েকজন যারা এই বাসার ভিতরে অবস্থান করছেন তাদের স্বজনরা এখানে এসেছেন। তো এদের মধ্যে একজনের স্বজনের সঙ্গে আমার কথা হয়েছিল। তো তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে তার নাম মাসুদ, মাসুদের ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তো মাসুদের ভাই যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই যেখানে জঙ্গি আস্তানা পাওয়ার দাবি করছে র্যাব, সেই জঙ্গি আস্তানার পাশেই হচ্ছে আপনার জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা। তো তিনি যেটি বলছেন যে তার ভাই এই কামিল মাদ্রাসার 10ম শ্রেণীর শিক্ষার্থী এবং এই বাড়িটিতে একজনের কাছে জাফর নামে একজনের কাছে তার ভাই প্রাইভেট পড়তো। তো ঘটনার দিন অর্থাৎ গতকাল বিকেলে তার ভাই এখানে প্রাইভেট পড়তে এসেছিল, এরপরে এখানে আটকা পড়েছে, এমনটা হচ্ছে তার ভাই দাবি করেছেন এবং তার ভাই এই বিষয়গুলো র্যাবের সঙ্গেও তুলে ধরেছেন। তো র্যাবের কাছে আমরা এই বিষয়ে বক্তব্য জানতে চেয়েছিলাম। তো র্যাব কর্মকর্তারা যেটি বলছেন সেটি হচ্ছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা এই অভিযানটি পরিচালনা করছেন এবং যদি ভিতরে নির্দোষ কেউ থেকে থাকে সেই বিষয়গুলো তারা বিবেচনায় নেবেন, এমনটাই জানিয়েছেন। আর এছাড়া আমরা আরেকজনকে দেখেছি, আরো 2 জনের স্বজনকে আমরা এখানে ঘটনাস্থলের আশপাশে অপেক্ষা করতে দেখেছি। তাদের একজনের নাম হচ্ছে জাফর, একজনের নাম হচ্ছে বাসির। তারা 2 জন হচ্ছে আপনার 2500-এর বাসিন্দা। তার আত্মীয় স্বজনরা যেটি দাবি করেছেন এবং বলেছেন যে তারা 2 জন এখানে, একজন নরসিংদী সরকারি কলেজে মাস্টার্সে পড়াশোনা করতেন, আরেকজন হচ্ছে পড়াশোনা শেষে চাকরির খোঁজে ছিলেন এবং তারাও দাবি করেছেন যে তাদের স্বজনরা কোনো জঙ্গিবাদের সঙ্গে কিংবা কোনো সশস্ত্র কার্যক্রমের সঙ্গে কিংবা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে তারা যুক্ত নন। তো র্যাব কর্মকর্তারা বলছেন যে এসব যে দাবিগুলো করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে যারা এসেছেন, তো তাদের বিষয়গুলো তারা বিবেচনা নিয়েছেন এবং চূড়ান্ত অভিযানটি পরিচালিত হলে এবং অভিযানটি শেষ না হলে পরে এই সব যে দাবি সে বিষয়ে কোনো বক্তব্য দেওয়া যাবে না, এমনটা র্যাব কর্মকর্তারা দাবি করছেন। তো এখন পর্যন্ত যেটি আপনাকে বললাম সেটি হচ্ছে 144 ধারা জারি করা হচ্ছে আশপাশের এলাকায় এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তো সকাল 9টা বাজে অভিযান শুরু হবে বলে যেটি র্যাব কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো সেই অভিযানটি শুরু হলে কিংবা এই অভিযানটি পুরোপুরি শেষ হলে আসলে বলা যাবে যে এখানে আসলে জঙ্গি সদস্য কয়জন আছেন কিংবা তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। তো নরসিংদী থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। অপলা। দর্শক, নরসিংদীর গাবতলী থেকে সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। বাংলা সময়ে আরো থাকছে। তিস্তা তীরে বিকল্প এবং অস্থায়ী প্রতিরক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ না হওয়ার আশঙ্কা, বর্ষায় আবারও বাঁধ ভাঙার আতঙ্কে এলাকাবাসী। এবং জাফলং ছাড়া সিলেটের অন্য পর্যটন কেন্দ্রগুলোর সাথে নেই বাস যোগাযোগ, ঘুরে বেড়াতে পর্যটকদের গুনতে হয় বাড়তি টাকা। রাস্তা ঠিক থাকলে বাস চালুর আশ্বাস মালিক সমিতির। কয়েক বছর ধরে তৈরি পোশাক শিল্পে চলছে কারখানা সংস্কার কাজ, বাড়ছে পণ্যের উৎপাদন ব্যয়। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে এ খাতের প্রবৃদ্ধিও বেশ কম, লক্ষ্যমাত্রার 4 ভাগের মাত্র 1 ভাগ। এমন অবস্থায় আসছে বাজেটে উৎসে কর বন্ধ সহ কর্পোরেট কর 10% করার দাবি পোশাক রপ্তানিকারকদের। এদিকে কারখানা সংস্কার কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বাজেটে আলাদা তহবিল গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। গার্মেন্টের
এলাকা। চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় পোশাক খাতের উৎসে কর 1.5% করার প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী, তবে শেষ পর্যন্ত কার্যকর করতে পারেননি। ব্যবসায়ীদের দাবির মুখে তা 0.7% নির্ধারণ করেন। গেল বাজেটে পোশাক খাতের কর্পোরেট কর 35% থেকে কমিয়ে 20% করা হয়। 20% করার প্রস্তাব করছি। এরপর গেল প্রায় 1 বছরে পোশাক শিল্পে হয়েছে অনেক ওঠানামা। গেল অর্থ বছরে যেখানে পোশাক খাতের প্রবৃদ্ধি ছিল 10%-এর বেশি, সেখানে চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2.21%। ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে মন্দা, কারখানা সংস্কার ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন তারা। বড় সমস্যাটা হচ্ছে সেটা হলো গ্যাস। গ্যাসের আপনার ছোটখাটো ট্রান্সফার, ছোটখাটো লোড বৃদ্ধি, নতুন কানেকশন, এগুলো কিছুই হচ্ছে না। আমরা কিন্তু কোয়ালিটি বিদ্যুৎটা এখনো পাচ্ছি না। প্রতিদিনই একটা দুটো করে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। গত 2 বছরে আমরা প্রায় 1000-এর উপরে ফ্যাক্টরি বন্ধ করেছি, কারণ ছোট এবং মাঝারি শিল্প কিন্তু টিকে থাকতে পারছে না। প্রেক্ষাপট বিবেচনায় আসছে বাজেটে কর আরোপে সুনির্দিষ্ট নির্দেশনা চান ব্যবসায়ীরা, চান গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা। আগামী অন্ততপক্ষে 2 বছর উৎসে কর কোনো কাটা যাবে না, আর 10% কর্পোরেট ট্যাক্স করতে হবে এবং কমপক্ষে 5% ক্যাশ ইনসেন্টিভ দিতে হবে। এলএনজি মাধ্যমে যে আগামীতে সমস্যার সমাধান করবে, সেই গ্যাসের দাম কি পড়বে, এটা যদি 5-6 গুণ বেড়ে যায় তাহলে এটা কোনোভাবে সাস্টেইনেবল হবে না। এদিকে কারখানা সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদরা, তাই বাজেটে আলাদা তহবিল গঠনের প্রস্তাব তাদের। আগামী বাজেটে ছোট কারখানা, সাবকন্ট্রাক্টিং কারখানা অথবা শেয়ার্ড বিল্ডিং এ যে সমস্ত কারখানাগুলো রয়েছে, এই সমস্ত কারখানাগুলো সংস্কারের জন্য সরকার আলাদা একটি ফান্ড গঠন করতে পারেন। এই ফান্ডের থেকে যাতে উদ্যোক্তারা স্বল্প সুদে দীর্ঘমেয়াদে ঋণ নিয়ে যে প্রয়োজনীয় সংস্কার কাজ, এগুলো যাতে তারা সম্পন্ন করার জন্য উদ্যোগী হন। সেই সঙ্গে শিল্প খাতে টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদী নীতি সহায়তার দিকে সরকারকে নজর দেওয়ার পরামর্শও তাদের। নীতি ঘোষণা সেটি যেন একটি নির্দিষ্ট। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজবাড়ীতে কালুখালী ভাটিয়াপাড়া আন্তনগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় 13 ঘন্টা ধরে বন্ধ আছে এ রুটের ট্রেন চলাচল। গতকাল বিকেলে এক্সপ্রেস ট্রেনের পেছনের বগির 8টি চাকা লাইনচ্যুত হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বিকেল 5:30টায় রাজবাড়ী স্টেশনের 1 নম্বর লাইনে কুষ্টিয়ার পোড়াদহগামী শাটল ট্রেনটি অপেক্ষা করছিল। এই সময় 2 নম্বর লাইন দিয়ে ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা 779 নম্বর কালুখালী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় লাইন ক্লিয়ার দেয় স্টেশনের লাইনম্যান। একই সময় ভুল করে শাটল ট্রেনটিকেও লাইন ক্লিয়ার দিলে এক্সপ্রেস ট্রেনটির পেছনের বগির 8টি চাকা লাইনচ্যুত হয়। এতে রাজবাড়ী থেকে সকল রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী। এদিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এনে ট্রেনটি উদ্ধারের চেষ্টা করছে কর্তৃপক্ষ। 5 দফা দাবিতে সিলেট বিভাগে সকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। ধর্মঘটের সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যোগ দেব তার কাছে। ইকরাম, ইকবাল, আপনি জানেন যে এই সিলেট বিভাগে 5 দফা দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন, এবং এই তাদের যেই 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটি হচ্ছে গিয়ে 1 মে শ্রমিকের মিছিল থেকে শ্রমিকরা যখন 1 মে উদযাপনের মিছিল করছিল, তখন কে বা কারা কিছু অটোরিকশা ভাঙচুর করে, এবং এই ভাঙচুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে শ্রমিক নেতাদের বিরুদ্ধে, এবং এই মামলা প্রত্যাহার এবং সিলেট কোম্পানিগঞ্জ রুটে যে মোটরসাইকেল দিয়ে যাত্রী পরিবহন করা হয় সেটা উদ্ধার করার জন্য, এবং আরও কয়েকটি দাবি মিলে 5 দফা দাবিতে তারা আজকে গতকালকে সন্ধ্যার সময় এই ধর্মঘটের ডাক দেয়। সিলেট থেকে ধর্মঘটের কারণে দূরপাল্লার কোনো ধরনের যানবাহন চলাচল করছে না এবং সব ধরনের চলাচল বন্ধ রয়েছে। এই যে 5 দফার দাবি আছে, এই 5 দফার দাবিতে গত 11 মে বিভাগীয় কমিশনারের কাছে একটি স্মারকলিপি দিয়েছিলেন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। গত 18 তারিখ বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির সভায় শ্রমিক ইউনিয়নের যে নেতা সেলিম আহমদ ফলিক উনি উপস্থিত ছিলেন, এবং ওনাকে বিভাগীয় কমিশনার সহ ডিআইজি মহোদয় সহ অন্যান্যরা অনুরোধ করেছিলেন যে যেহেতু এখন অকাল বন্যার কারণে সিলেট থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী এবং বিতরণ করা হচ্ছে, তাছাড়া যে
রোজা উপলক্ষে টিসিবি খোলা বাজারে পণ্য বিতরণ করা হচ্ছে। ট্রাকগুলো সিলেট থেকে অনেক দূর থেকে শেরপুর থেকে পরিবহন করে সিলেটে আনা হচ্ছে। এই সমস্ত বিবেচনা করে যেন এই ধর্মঘটটা আপাতত স্থগিত করা হয় এবং তারা ব্যবস্থা নিচ্ছে এই 5 দফার দাবিতে, যাতে 5 দফার দাবি পূরণ করা হয় এবং 5 দফা দাবিগুলো বিবেচনা করা হয়। সেই ব্যাপারে বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে সেলিম আহমদ ফলিক, যিনি শ্রমিক ইউনিয়নের সভাপতি, ওনাকে অনুরোধ করা হয়েছিল যেন ধর্মঘটটি কিছুদিন পরে ডাকা হয় এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তারপরেও গতকাল সন্ধ্যার সময় এই ধর্মঘটের ডাক দেয় এবং ধর্মঘটের কারণে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। যদিও গতকালকে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলি নিরাপদে এসে এই সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছে গেছে। তারপরে আজ সিলেট এই সকাল থেকে কোনো ধরনের বাস কিংবা মিনি বাস, মাইক্রোবাস, এই ধরনের কোস্টার এই টার্মিনাল থেকে কোনো জায়গা ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুট এবং জেলা বিভিন্ন রুটগুলোতে বন্ধ রয়েছে এই বাস চলাচল। ইকবাল, এই ছিল সিলেটের পরিবহন ধর্মঘটের সর্বশেষ খবর। দর্শক, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে পরিবহন ধর্মঘটের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। গ্রীষ্ম শুরুর সাথে সাথে বিদ্যুতের লোডশেডিং শুরু হয়েছে বরিশালে। দৈনিক 7 থেকে 8 বার লোডশেডিং হচ্ছে। এতে বিপর্যস্ত নগরের মানুষ, বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান, সমস্যা সবখানেই। এ পরিস্থিতিতে এবার রমজানে কি অবস্থা হবে তা নিয়ে চিন্তিত নগরবাসী। তবে রমজানে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন বিদ্যুতের শীর্ষ কর্মকর্তা। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। বরিশালে এমন কোনো দিন নেই যেদিন লোডশেডিং হচ্ছে না। পিক কিংবা অফ পিক আওয়ার এবং দিন কিংবা রাত লোডশেডিং আছে সব সময়। লোডশেডিং এখন নগরীর মানুষের জীবনের অনেকটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আর কদিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এই অবস্থায় এবার রমজান কিভাবে কাটবে এ নিয়ে চিন্তিত নগরবাসী। 24 ঘন্টায় বহুবার কারেন্ট যায়, আমাদের জীবন অতিষ্ঠ। যেভাবে লোডশেডিং হচ্ছে, সামনে রমজান আসছে, আমরা ইফতার, তারাবি এবং সেহরি নিয়ে খুবই চিন্তিত। তারাফির সালাত, সেহরিতে যেন আমরা ঠিক মতন কারেন্টটা পাই, এই আবেদন আমরা সরকারের কাছে জানাইতেছি। রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক পরিষদ। লোডশেডিং বরিশালের একটা পুরাতন সমস্যা। বর্তমানে এই সমস্যাটা প্রকট রূপ ধারণ করেছে। কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যেন রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। অবশ্য বিদ্যুতের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন রমজানে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে যে করণীয়গুলো আমাদের মেইনটেনেন্স, সাবস্টেশন সংরক্ষণ কাজ আমরা অলরেডি করেছি এবং বাকি কাজ রমজান আগেই সারব। আশা করি যে রমজানের সময় আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো। বরিশাল নগরীতে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা 65 মেগাওয়াট। এর বিপরীতে পাওয়া যায় 30 থেকে 35 মেগাওয়াট মাত্র। আর সংযোগ আছে 81,170টি। 33 থেকে 35.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরিশালে ওঠানামা করছে। এর মধ্যে চলছে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। যদিও রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারের নির্দেশনা রয়েছে, এখন এই নির্দেশনা কতটা বাস্তবায়ন হয় এটাই দেখার বিষয়। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সকালের সময় আরো থাকছে। চলে গেলেন অপরাজেয় বাংলার ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদ। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ বেলা 11টায় রাখা হবে অপরাজেয় বাংলার সামনে। জাফলং ছাড়া সিলেটের অন্য পর্যটন কেন্দ্রগুলোর সাথে নেই বাস যোগাযোগ। পর্যটকদের যেতে হয় প্রাইভেট গাড়ি নিয়ে। এতে এক একটি পর্যটন কেন্দ্রের জন্য লেগে যায় 3 থেকে 5 হাজার টাকা। বাড়তি খরচের কারণে পছন্দের স্পট না দেখে ফিরে যান পর্যটকরা। আর জাফলং রোডের বাসগুলো পর্যটকদের যাতায়াতের অনুপযোগী। সমস্যার কথা স্বীকার করে পর্যটন কর্পোরেশন বলছে তাদের পক্ষে বাস নামানো সম্ভব নয়। তবে রাস্তা সংস্কার করলে বাস চালুর আশ্বাস দিয়েছে মালিক সমিতি। দিগেন সিংহের ক্যামেরায় আব্দুল আহাদের রিপোর্ট। কবছর আগেও সিলেটের পর্যটন বলতে মাজার, চা বাগান আর জাফলংকেই বোঝাতো। গণমাধ্যমের বদৌলতে বর্তমানে পর্যটন কেন্দ্র দাঁড়িয়েছে 10-এর অধিক। তবে পর্যটন কেন্দ্র বাড়লেও বাড়েনি সুযোগ সুবিধা। জাফলং ছাড়া রাতারগুল, বিছনাকান্দি, ভোলাগঞ্জ, লালাখাল সহ আরও কয়েকটি দৃষ্টিনন্দন স্পটের সাথে নেই বাস যোগাযোগ। ফলে প্রাইভেট গাড়িতে করেই পছন্দের জায়গায় যেতে হয় পর্যটকদের। পর্যটকরা বলছেন পরিবহনে বাড়তি খরচ বহন করতে না পেরে আকর্ষণীয় কেন্দ্র না দেখেই ফিরে যেতে হয়। জাফলং যাব, কিন্তু জাফলং যাওয়ার জন্য কোনো কিছুই নেই। লোকাল বাসে ফ্যামিলি নিয়ে খুব কষ্টকর।
সেহেতু সেই ক্ষেত্রে প্রাইভেট গাড়িতে যাইতে হয়, এখানে ভাড়াটা বেশি। এসি বাসের ব্যবস্থা করা হলে যারা পর্যটক আসবে তারা সবাই উপকৃত হবে। পর্যটন কেন্দ্রগুলোর সাথে গণপরিবহন চালুর সক্ষমতা নেই পর্যটন কর্পোরেশনের। এজন্য সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজন বলে মনে করেন সিলেটের ব্যবস্থাপক। পর্যটন কর্পোরেশন কিন্তু আসলে পর্যটকদের ফ্যাসিলিটিগুলো প্রমোট করে থাকে, কিন্তু রাস্তার যে বিষয়টা রয়েছে এটা বিভিন্ন সংস্থা এটার সাথে ইনভলভ আছে। এটা কর্ম পরিকল্পনা গ্রহণ ছাড়া যে এই সমস্যাটা আসলে একেবারে দ্রুত কোনো সমাধান হবে এটা আসলে ভাববার কোনো কারণ নেই। খরচ কম লাগায় পর্যটকরা ভ্রমণে বাস ব্যবহার করেন, তবে এই বাসগুলো যেন হয় আরামদায়ক। সিলেট থেকে জাফলং চলাচলকারী এসব বাস অনেকটাই পর্যটকদের চলাচলের অনুপযোগী। তাই এই বাসসহ আরো কয়েকটি বাসে উঠে স্থানীয় যাত্রী ছাড়া পর্যটকদের পাওয়া যায়নি। তারপরও বড় বাস নামানোর পরিকল্পনা নেই মালিক সমিতির। তবে রাস্তা সংস্কার হলে অন্যান্য পর্যটন কেন্দ্রের সাথেও বাস যোগাযোগের আশ্বাস দেন তারা। আমরা তো ব্যবসার জন্যই বসছি, যেখানে ব্যবসা হবে ওইখানে মালিকরা গাড়ি দেবে। আমার ব্যক্তিগত গাড়ি নিয়ে যখন যাই তখন তো যাওয়াই যায় না, আর ওই গাড়িগুলো চলতে পারবে না, এই জন্য চালাচ্ছে না। রাস্তা বড় হলে অবশ্যই বাস মালিকরা গাড়ি চালাবে। রাতারগুল, বিছনাকান্দি ও লালাখালে যেতে 1 থেকে 2 কিলোমিটার নৌকা ব্যবহার করতে হয়। পর্যটন কর্পোরেশনের নিজস্ব নৌকা না থাকায় এই সামান্য জায়গা ভ্রমণে পর্যটকদের গুনতে হয় 1 থেকে 2,000 টাকা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। কুড়িগ্রামে তিস্তা নদীর বাম তীরে বিকল্প বাঁধ নির্মাণ এবং অস্থায়ী প্রতিরক্ষা কাজ পুনর্নির্ধারিত সময়েও শেষ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা এবং ঠিকাদার পরস্পরকে দোষারোপ করছেন। তাই বর্ষা মৌসুমে ওই এলাকার আবারও বাঁধ ভাঙার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2013 সালে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট এলাকায় তিস্তা নদীর বাম তীরে প্রায় 500 মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ার পাশাপাশি ক্রসবারের 70 মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় ওই এলাকায় 4.25 কোটি টাকা ব্যয়ে 550 মিটার বিকল্প বাঁধ নির্মাণ ও স্যান্ড সিমেন্ট গানি ব্যাগ পিচিং ডাম্পিং এর মাধ্যমে অস্থায়ী প্রতিরক্ষা কাজে তাজুল ইসলামকে ঠিকাদার নিয়োগ করা হয়। 2016 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও সময়সীমা চলতি বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়, কিন্তু তারপরও এই পর্যন্ত কাজের অগ্রগতি 70 ভাগ। ফলে বর্ষা মৌসুমে আবারও বাঁধ ভাঙার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। এই নদীর কাজ যদি শেষ না হয় দ্রুত, তাহলে আবার বাড়ি আমার ভাঙবে। কাজ যেভাবে ধীরগতিতে চলতেছে এইভাবে চলতে গেলে তো সমস্যা হবে আবার। স্থানীয় জনপ্রতিনিধিদের আশঙ্কা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে সব আয়োজন ভেস্তে যাবে। সামনে বর্ষাকাল, কাজটা অতি দ্রুত শেষ না করলে হয়তো সামনে আমাদের আবার এলা ভাঙ্গি চুরি যাইতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কাছে চাচ্ছি ত্বরিত গতিতে কাজটা সম্পন্ন করবে। প্রাক্কলিত ব্যয়ের অর্ধেকেরও কম বরাদ্দ আসায় কাজ করতে হিমশিম খেতে হচ্ছে, এমন দাবি ঠিকাদারের প্রতিনিধির। কাজটা প্রায় 80% শেষ করেছি, আমরা টাকা পাচ্ছি মাত্র 1,80,00,000 টাকা। বাকি টাকা আদৌ পাবো কিনা, কখন পাবো এর কোনো নিশ্চয়তা নেই। তারপরে আমরা 30 জুনের মধ্যে কাজটা যথা সময় এবং শিডিউল মোতাবেক সমাপ্ত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। ধীর গতিতে কাজ চলার কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় এই শীর্ষ কর্মকর্তা জানালেন, বর্ষা মৌসুমের আগে কাজ শেষ করার জন্য ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে। ক্রসবার পুনর্বাসন কাজটাও আগামী বর্ষার আগে শেষ হয়ে যাবে, আর নদীটি সংরক্ষণ কাজটা একটু ধীর গতিতে চলতেছে। আমরা চেষ্টা করতেছি আগামী বন্যার আগেই কাজটি সম্পূর্ণরূপে সমাপ্ত করা যায় এবং এ ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাজারহাট উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, গত 4 বছরে ডাংরারহাট এলাকায় তিস্তার ভাঙনে 2 শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়েছেন। সময় সংবাদ, কুড়িগ্রাম। মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের পাশ ঘেঁষে ওয়াকওয়ে নির্মাণ কাজ প্রায় শেষ। ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে নির্ধারিত সময়ের আগেই নির্মাণ কাজ শেষ হবে। ইতিমধ্যে দলে দলে নদের পাশে ঘুরতে আসছেন দর্শনার্থীরা। নৌপরিবহন মন্ত্রী জানান, আড়িয়াল ওয়াকওয়ে নির্মাণের ফলে চিত্ত বিনোদনের অন্যতম স্থান হবে এটি। সঞ্জয় কর্মকার, অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2016 সালের ডিসেম্বরে বিআইডব্লিউটি এর অর্থায়নে আড়িয়াল খাঁ নদের মাদারীপুর শহরের পুরাতন লঞ্চঘাট থেকে কাজিরটেক ফেরিঘাট এলাকা পর্যন্ত শুরু হয় ওয়াকওয়ে নির্মাণ কাজ। 8 কোটি টাকা ব্যয়ে 4 কিলোমিটার দীর্ঘ নদের তীরে বৃক্ষরোপণ, ফুলের বাগান তৈরি, হাঁটার জন্য ওয়াকওয়ে, বসার স্থান, নদীঘাট ও পর্যটকদের জন্য প্রমোত্তরী তৈরির কাজ চলছে।
এখানে এসে স্বাচ্ছন্দ্যে চলাফেরা সহ প্রাকৃতিক বিনোদন উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। ওয়াকওয়ে নির্মাণের কারণে নদটির দৃশ্যপটও পাল্টে যাচ্ছে, এতে খুশি সবাই। নদীর পাড়ে রাস্তা করতে আসি, আমরা হাঁটতে পারবো, দেখতে অনেক সুন্দর লাগতেছে। নদীর পাশে এই রাস্তাটি হয় আমাদের খুব ভালো লাগে, আমরা প্রায়ই বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে আসি। সকাল সন্ধ্যা হাঁটতে পেরে শারীরিক ব্যায়াম হচ্ছে, নদীর যে চিত্র, মনোরম পরিবেশ আমরা উপভোগ করতে পারছি। গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের আগেই ওয়াকওয়ের নির্মাণ কাজ শেষ হবে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ওয়াকওয়ে হইলে মাদারীপুরের সাধারণ মানুষের চলাচলের উপযোগী ব্যবস্থা হবে। খুব দ্রুত গতিতে শেষ করার চেষ্টা করতেছি। নৌপরিবহন মন্ত্রীর দাবি, ওয়াকওয়ে নির্মাণের ফলে নদের পাড়ে শরীরচর্চার জন্য সকাল বিকেল হাঁটার পাশাপাশি বিনোদনে যোগ হবে নতুন মাত্রা। রাস্তায় হাঁটতে গিয়ে অনেকে দুর্ঘটনা ঘটে, আর এখানে অন্তত হাঁটতে পারবে কোনো ধরনের ঝুঁকি ছাড়া, তারা হাঁটাচলা করতে পারবে। এটা আমাদের একটা বিরাট উপকার হবে। পাশাপাশি নদীর পাড়ে একটা সৌন্দর্য বর্ধন হবে। ওয়াকওয়ের সঙ্গে আরেকটা জিনিস থাকবে, লঞ্চ ঘাটের দুই দিকে ঘাট থাকবে যাতে মানুষজন গোসল করতে পারে, ব্যবহার করতে পারে। চলতি বছরের জুনে প্রকল্পটির কাজ শেষে জনসাধারণের চলাচলের জন্য উদ্বোধন করা হবে দৃষ্টিনন্দন এই ওয়াকওয়ে। সময় সংবাদ, মাদারীপুর। প্রায় ৩,০০০ মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণের মধ্য দিয়ে পালন করা হলো খুলনার চুকনগর গণহত্যা দিবস। গত সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসকের উদ্যোগে ডুমুরিয়া উপজেলার চুকনগরে কর্মসূচি পালন করা হয়। এ সময় মোমবাতি জ্বালিয়ে ১৯৭১ সালে গণহত্যায় শহীদদের স্মরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় ও জেলা শিল্পকলা একাডেমি সহ স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। স্থানীয়রা জানায়, ১৯৭১ সালের ২০ মে খুলনার চুকনগরে ১০ থেকে ১২,০০০ শরণার্থীকে হত্যা করেছিল হানাদার পাকবাহিনী। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অপরাজেয় বাংলার ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদ। গতকাল মধ্যরাতে ২১শে পদকপ্রাপ্ত প্রখ্যাত এই শিল্পীর জীবন অবসান ঘটে। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও ফুসফুসের জটিলতা সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন প্রখ্যাত এই ভাস্কর। বেশ কয়েকদিন ধরে বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে তার মরদেহ রাখা হবে। সিলেট শহরে জন্ম নেয়া সৈয়দ আব্দুল্লাহ খালিদ স্নাতক শেষ করেন চিত্রাঙ্কন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু বিভাগ থেকে। পরে ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চিত্রাঙ্কন ও ভাস্কর্য বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে মুক্তিযুদ্ধের স্মারক অপরাজেয় বাংলার নির্মাণ কাজের দায়িত্ব পান তিনি। তবে অপরাজেয় বাংলা ছাড়াও বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রের সামনের মুরাল আবহমান বাংলা ও বাংলাদেশ ব্যাংকের সামনে টেরাকোটা ভাস্কর্য তার তৈরি। শিল্পকলা ও ভাস্কর্যে অবদানের স্বীকৃতি হিসেবে সৈয়দ আব্দুল্লাহ খালিদ ২০১৪ সালে শিল্পকলা পদক এবং ২০১৭ সালে ২১শে পদক পান। ১ তারিখে আব্বার শ্বাসকষ্ট বেড়ে যায়, তো ১ তারিখে আব্বাকে আইসিইউ অ্যাম্বুলেন্স করে ঢাকায় আনা হয়। ওখান থেকে আইসিইউতে ভর্তি হয়, তখন থেকে আব্বা লাইফ সাপোর্টে ছিল। আমার বাবা সবসময় মুক্তিযোদ্ধাকে সামনে রেখে করছে। ইভেন আমার বাবা যখন অপরাজেয় বাংলা বানায়, কারণ স্কাল্পচার যখন করতে হয়, মানে ভাঙতে হয় বা করতে, তখন হাতে গ্লাভ করতে হয়, অনেকদিন সেফটি। আমার আব্বা গ্লাভ করতো না, বিকজ আমার বাবা সেই মুক্তিযোদ্ধার চেতনা বা মুক্তিযোদ্ধাদের সেই সংগ্রাম সবকিছু সে অনুভব করতে চাইছে। গোটা নিউ ইয়র্কে ছড়িয়ে পড়েছে উষ্ণতা। দীর্ঘ ৯ মাস পর রৌদ্রোজ্জ্বল উষ্ণ দিন স্বাগত জানালেও তাপমাত্রার ওঠানামা ভাবাচ্ছে নিউ ইয়র্কবাসীকে। নিউ ইয়র্কের ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে দুদিনে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯২ ডিগ্রি ফারেনহাইট। নিউ ইয়র্কে বিগত ১৬ বছরে এই প্রথম মে মাসে তাপমাত্রার এই নতুন রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিউ ইয়র্ক প্রতিনিধি শিয়াবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও টিএম মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বহুদিন প্রকৃতির এমন উষ্ণতা উপভোগ করেনি নিউ ইয়র্কবাসী। খোলস ছেড়ে প্রকৃতিতে গ্রীষ্ম এসেছে। এই সুযোগে বাচ্চাদের নিয়ে অনেকেই ঘুরতে বেরিয়েছেন। সামার টাইমে আমরা সবসময় ঘোরাফেরা করি, পার্কে আসি। যেমন আজকে আমি পার্কে আসছি আমার ওয়াইফ নিয়ে, আমার বাচ্চাদের নিয়ে। অনেকদিন শীতের পরে সামারটা আসছে, এখন বুঝতে পারতেছি যে সামারটা কি। বাচ্চারা নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব। সারাদিন কাজ করি, কাজ করার পরে একটু ফ্যামিলি নিয়ে বেরোতে মন চাই সবারই। কিন্তু এই যে সামারটা আসলে একটু লেটে আসছে।
তবে নিউ ইয়র্কের আবহাওয়ার খামখেয়ালি আচরণ নিয়ে দুশ্চিন্তায় প্রবাসী বাঙালিরা। 2 দিন শীত থাকতেছে, 2 দিন খুব প্রচন্ড গরম থাকতেছে, এটা নিয়ে বাচ্চাদেরকে নিয়ে খুব টেনশনে আছি। একদিন ঠান্ডা লেগে যাচ্ছে। অনেকদিন পরে যদিও সামারটা আসছে, কিন্তু প্রচন্ড গরম, এই গরমে বাচ্চাদের বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তবু গ্রীষ্মের জন্য অপেক্ষা করে থাকেন এই শহরের মানুষেরা। এদিকে সপ্তাহের শুরুতেই আবারও তাপমাত্রা নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পাহাড়ের চূড়ার পাশ কাটিয়ে অবতরণ করছে বিমান। মনে হচ্ছে এই বুঝি পাহাড়ের উপরই আছড়ে পড়বে। অবিশ্বাস্য হলেও ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিটি বিমান অবতরণ কিংবা উড্ডয়নের সময় এমনই পরিস্থিতি তৈরি হয়, যে কারণে এখানে বিমান পরিচালনার জন্য বিশেষ প্রশিক্ষণও গ্রহণ করতে হয় বৈমানিকদের। ভুটান থেকে ফিরে আরও জানাচ্ছেন আজহার লিমন, ক্যামেরায় ছিলেন আমিন রহমান। ঢাকা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব, এর মধ্যে বিস্তীর্ণ জলাভূমির তিলোত্তমা রূপ, মেঘের রাজে অবগাহন সহ অনেক সৌন্দর্যেরই সাক্ষাৎ পাওয়া যাবে। কিন্তু বিমান থেকে পর্বতে আবৃত ভূপৃষ্ঠ দেখে যে কোনো বিমান যাত্রী ধরতে পারবেন এটি ভুটান। আকাশপথে গন্তব্য ভুটানের এই রোমাঞ্চকর যাত্রায় ঝুঁকিটাও কম নয়, কারণ কখনো 2 চূড়ার ফাঁক গলে, কখনো উঁচুতে উঠে, আবার কখনো নিচুতে নেমে পাহাড়ি আকাশ পাড়ি দেয় বিমান। যে কারণে বিমানবন্দর নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার মতে এটি পৃথিবীর সবচেয়ে দুর্গম বিমানবন্দরের একটি। 1983 সালে সামরিক হেলিপ্যাড থেকে বিমানবন্দরের রূপ নেয় পারো, কিন্তু 2001 সাল পর্যন্ত এখানে উড্ডয়ন এবং অবতরণের কাজ করতে পারতেন মাত্র 8 জন বৈমানিক। বর্তমানে অবশ্য সে সংখ্যা বেড়েছে, তবে এখন পর্যন্ত রাষ্ট্র বিমান সংস্থা দ্রুক এয়ারের বিমান ছাড়া অন্য কোনো এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট নেই এখানে। You need for this airport little specific training. এই বিমানবন্দরে উড্ডয়ন অবতরণের জন্য একজন পাইলটের বিশেষ প্রশিক্ষণ দরকার, কারণ এর পুরোটাই পাহাড়ে ঘেরা, যেটি এই বিমানবন্দরকে আর 10টা বিমানবন্দর থেকে ঝুঁকিপূর্ণ করে ফেলেছে। আর কিছুটা ওঠানামতো হবেই, কারণ আপনি জানেন পাহাড়ের ভেতরের বায়ুস্রোতটা আলাদা, তাই আপনাকে এটি মেনে নিতেই হবে। Airstreams, just in the valley, so you have to expect. এত কিছুর পরও অ্যাডভেঞ্চার প্রিয়দের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই বিমানবন্দর। আসার সময় একটু ভয় লাগছিল, কিন্তু যখন এয়ারপোর্টে নামছি তখন একটু ভালো ফিল আসছে। এটি চমৎকার। পাইলট একটি অবিশ্বাস্য সুন্দর অবতরণ করেছে, যেটি আসলেই উপভোগ্য। দিনের আলোতে ছাড়া অন্য সময় যে কোনো ধরনের উড্ডয়ন এবং অবতরণ নিষিদ্ধ এই বিমানবন্দরে। ভুটানের পারো নগরীতে এই বিমানবন্দর ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি প্রায় হিমালয়ের 18,000-এরও বেশি উচ্চতার বিভিন্ন চূড়ায় ঢাকা। কিন্তু এমন দুর্গম বিমানবন্দরেও মাত্র 6,500 ফিটের রানওয়ে ব্যবহার করে বৈমানিকদের উড্ডয়ন করতে হয় বিমান। আজহার লিমন, সময় সংবাদ, পারো, ভুটান। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারি পর্যায়ে নবজাতকের চিকিৎসা সেবা ব্যবস্থা অপ্রতুল, ব্যয় বেশি বেসরকারিতে। লোকবলের অভাবে ব্যবস্থা নিতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। গোটা মুসলিম বিশ্বের সাথে মিল রেখে একই দিনে ঈদ ও রোজা পালনে 31 বছরেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। আরও আলোচনার কথা বলছে ইসলামিক ফাউন্ডেশন। জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর গাবতলীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। 4 থেকে 5 জন জঙ্গি আছে বলে ধারণা। বাড়ির চারপাশের 500 গজ পর্যন্ত 144 ধারা জারি। পোশাক শিল্পে চলছে কারখানা সংস্কার কাজ, বাড়ছে পণ্যের উৎপাদন ব্যয়ও। আসছে বাজেটে উৎসে কর বন্ধ সহ কর্পোরেট কর 10% করার দাবি। এবং রাজবাড়ীতে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, 13 ঘন্টাও স্বাভাবিক হয়নি এ রুটের ট্রেন চলাচল। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।